আমাদের ব্যাক পেনটা বেশি ভোগায়। তো এটা থেকে আসলে পরিত্রাণের কি উপায়? এটা আমার মনে হয় আমার মতো যারা অফিসে কাজ করে সবারই একই প্রবলেম। স্বাভাবিক সময়ের থেকে 40% এক্সট্রা ফোর্স পড়ে যখন আপনি বসে থাকেন। আসলে যখন ব্যথাটা হবে তখন আমরা অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যাব, নাকি নিউরো বিশেষজ্ঞের কাছে যাব, নাকি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাব? প্রায় 80 থেকে 85% ক্ষেত্রে কোমর ব্যথা, ঘাড় ব্যথার রোগীদের কোনো প্রকার ওষুধ ছাড়া সুস্থ হওয়া সম্ভব। এটা রিসার্চ ভিত্তিক প্রমাণিত। সিন্ডিকেট বিছায় রাখা হয়েছে যে ব্যথা হইলে ওষুধ খাবা অথবা অপারেশন করবা। কম বয়স্ক একটা মেয়ে, আপনার 30-29 বছর বয়স হবে, সে দীর্ঘ 4 বছর চেয়ারে বসে নামাজ পড়ছে এবং তাকে এমআরআই করানোর পরে বলতেছে তার অপারেশন লাগবে। আমি চিটাগাঙে তার ভাইকে দেখলাম, তার ভাই তাকে আমাকে দেখানোর সুযোগ করে দিলেন, আমি দেখলাম। আমি তাকে বললাম জাস্ট 2 মিনিট লাগবে সুস্থ হইতে, জাস্ট 2 মিনিট। 5 জন র্যান্ডমলি সবাইকে আমি যদি এমআরআই করাই, কম বেশি সবাই ডিস্কে চাপ আছে, আমার নিজেও থাকতে পারে। স্ট্রোক পরবর্তী সময়টাকে রোগীকে আবার কামব্যাক করানোর জন্য ফিজিওথেরাপিস্টের ভূমিকা অনস্বীকার্য। অনেকে ব্যথার ভয়ও কিন্তু ফিজিওথেরাপি নিতে চান না, যেটা আমি শুনেছি। তো আসলে কি এত ব্যথা হয়? সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো ডক্টর অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মৌসুমী সুলতানা। দর্শক, আমরা আসলে আমাদের সবারই কম বেশি সবারই শারীরিক ব্যথা, বিশেষ করে কোমর, ঘাড়, কাঁধ, হাঁটু বা অন্যান্য জয়েন্টের ব্যথায় আমরা ভুগে থাকি। আজকের অনুষ্ঠানে আমরা জানব কোন ধরনের ব্যথা বা শারীরিক সমস্যায় ফিজিওথেরাপি প্রয়োজন, কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, সঠিক ব্যায়াম কিভাবে করতে হবে, ভুল ব্যায়ামে কি ধরনের ক্ষতি হতে পারে এবং দীর্ঘমেয়াদে সুস্থ ও কর্মক্ষম থাকতে ফিজিওথেরাপি কিভাবে আমাদের সাহায্য করতে পারে। এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ ডাক্তার মারুফ হোসেন। ডাক্তার মারুফ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজে হ্যালো ডক্টর অনুষ্ঠান থেকে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ডাক্তার মারুফ হোসেন, প্রথমে আপনার কাছে যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে যে এখন বিশেষ করে আমরা যেটা দেখি, সব বয়সী শিশু থেকে বৃদ্ধ সবারই এই যে হাড়ে ব্যথা বা জয়েন্টে ব্যথা, বিভিন্ন শারীরিক ব্যথা কাঁধে হতে পারে, এটি একেবারে একটা মহামারী আকার ধারণ করেছে। এটির আসলে কি কারণ বলে মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের জন্য। দেখেন, এখন আমাদের জীবন ব্যবস্থা ছোট থেকে বড় এবং বৃদ্ধ, 3টে স্টেজ যখন আমরা পার করি, আমাদের ভুলভাবে জীবনযাপন, আমাদের অভ্যাস এবং আমাদের কর্মপরিধি। একসময় দেখেন আমরা মাঠে ঘাটে খেলাধুলা করতাম, এখন তারা বাচ্চারা কি করতেছে, বাসায় বসে মোবাইল টিপতেছে, মোবাইলে গেমস খেলতেছে, সেই তুলনায় তাদের মুভমেন্ট কম হচ্ছে। পাশাপাশি যারা আপনারা জব করেন, যারা মধ্যবয়স্কের আগে যারা আছেন, অফিসে বসে ডেস্ক জব যারা করেন, দীর্ঘ সময় এক নাগারে বসে থাকে, তাদের মাসেলের উপর লোড পড়ে যাচ্ছে। ঠিক তেমনি একটা নির্দিষ্ট সময় পর পর যে অভ্যাসের পরিবর্তন করতে হয়, বসার পরিবর্তন করতে হয়, সেটা হচ্ছে না। এটা অন্যতম কারণ আমাদের অল্প বয়সে ব্যথা হয়। পাশাপাশি যারা জিম করে, অল্প বয়স্ক যারা ছেলেরা জিম করেন, ভুলভাবে ট্রেনিং এর জন্য কোনো প্রপার নলেজ না রেখে যখন উঠাতে যায়, ভারী কিছু ভারোত্তোলন করতে যায়, তখন ওদের ডিস্ক প্রলাপস হচ্ছে, ব্যথা হচ্ছে। আর আমাদের অন্যতম একটা বিষয় হচ্ছে ভিটামিন ডি ল্যাকিংস। আমরা আগে যেমন মাঠে খেললে ভিটামিন ডি আমাদের অ্যাবজর্ব করতো, আমাদের পুষ্টিকর খাবার আমাদের খেতে পাচ্ছি না। এই সকল কিছু মিলিয়ে আমাদের এই অল্প বয়স্ক থেকে শুরু করে সকল বয়সে ব্যথা হচ্ছে। তাহলে এটার মূল কারণ কি আসলে যে ভিটামিন ডি, অর্থাৎ সূর্যের আলোটাই কি মূল কারণ? না, আমি শুরুতেই বলেছি লাইফস্টাইলটাই অন্যতম কারণ। আপনি নির্দিষ্ট সময় পর পর আপনার কোমরের উপর চাপ ফালাই দিচ্ছেন, একটু পরপর যে অবস্থার পরিবর্তন করা উচিত, মুভমেন্ট করা উচিত, খেলাধুলা করা উচিত কম বয়সে, এবং যত মুভমেন্ট করেন, মুভমেন্টকে বলা হয় কি, মুভমেন্ট ইজ মেডিসিন। আপনি যদি মুভমেন্ট ঠিক মতো না করেন আর আপনার শারীরিক ব্যায়াম যদি ঠিক মতো না করেন, তাহলে তো এই সমস্যাটা হবে। আর ভিটামিন ডি ল্যাকিংস বা ক্যালসিয়ামের ঘাটতি একটা অবশ্যই কারণ, বাট প্রধান কারণ না। কিন্তু যেসব বয়স্ক রোগীদের এই ব্যথার সমস্যা ভোগেন, তাদের তো হয়তো বা খুব বেশি মুভমেন্ট বা ব্যায়াম করার সুযোগ থাকে না অনেক ক্ষেত্রে বয়স হয়ে যাওয়ার পর। তো তাদের ক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দেখেন, আমাদের ক্যাটাগরি যদি আলাদা করি, একটা শিশু বয়স্ক, একটা আপনার কৈশোর, একটা মধ্যবয়স্ক পর্যন্ত, একটা বয়স্ক। এখন আমরা যখন বয়স্কদের জন্য আপনি যদি বলেন, তাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে টুকটাক ফ্যামিলিতে যারা আমাদের মেম্বার থাকে, তাদের উপস্থিতিতে কিছু ব্যায়াম করা যায়। যদি সে নিজে না পারে, তারা তাকে হেল্প করবে, আর সে যদি নিজে পারে, সে টুকটাক ব্যায়াম করবে। 1 নম্বর কাজ, যত মুভমেন্ট করবেন, আপনার
মুভমেন্ট করলে রেঞ্জ অফ মোশন বাড়ে, মাসেলের স্ট্রেংথ বাড়ে, আপনার সার্কুলেশন বাড়ে এবং এর ফলে হচ্ছে আপনার বডির স্ট্রাকচার ঠিক থাকবে। আর খাদ্যাভ্যাসের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে। যদি ডায়াবেটিস থাকে বা প্রেশার বেশি থাকে, কোলেস্ট্রল বেশি থাকে, এগুলোকে নিয়ন্ত্রণ রাখতে হবে, হাঁটতে হবে, পর্যাপ্ত পরিমাণ হাঁটতে হবে। তাহলে আপনি এই বয়স্ক অবস্থায় আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন। তার মানে হচ্ছে যে কোনো বয়সী হোক না কেন ফিজিক্যাল মুভমেন্টটা খুব বেশি খুব জরুরি। দরকার। মুভমেন্ট ইজ মেডিসিন। আচ্ছা, মুভমেন্ট ইজ মেডিসিন, খুব ভালো কথা। আপনি প্রথমে শুরুতে যেটা বলছিলেন যে অনেক ছেলেমেয়েরা তারা আসলে জিমে গিয়ে তারা ভুল এক্সারসাইজ করছে, তো তারা আসলে কিভাবে বুঝবে যে তারা আসলে ভুল এক্সারসাইজ করছে নাকি সঠিকটা করছে? খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আপনি করলেন। যেমন জিমে যারা ট্রেনার আছেন তাদের কাছ থেকে সঠিক পরামর্শ নিতে হবে এবং যারা জিম ট্রেনার আছেন তাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে, প্রপার নলেজ থাকতে হবে কিভাবে শুরু করতে হয়, কিভাবে মাসেল ডেভেলপ করতে হয়, কিভাবে স্ট্রেংথ বাড়াইতে হয়। আর যখন শুরু করব অবশ্যই গিয়েই আমরা ভারোত্তোলন উঠাবো না, কিছু স্ট্রেচিং করব, কিছু কার্ডিও করব এবং পর্যায়ক্রমে আমরা ডেভেলপ করার চেষ্টা করব। তাহলে হুট করে ইনজুরি হওয়ার প্রবণতা থাকবে না। আর একবার যদি ইনজুরিতে পড়ে যায় আমরা আবার ওটাকে বারবার করার চেষ্টা করবো না, রেস্ট নিব। রেস্ট নিয়ে যদি দেখবো যদি ব্যথা না কমে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিব। তাহলে এই যে জিম জনিত কারণে যে ব্যথাগুলো হচ্ছে এটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো। একদমই তা, আসলে ভুল ধারণার কারণে এটি আসলে একদম। বেশি হয়ে থাকে। বিশেষ করে আমরা যারা অফিসে ওয়ার্ক করি, যারা ডেস্ক ওয়ার্ক করি, আমাদেরকে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। এটা আপনি শুরুতে বলছিলেন যে আসলে বসে থাকার কারণেও আমাদের ব্যাক পেনটা বেশি ভোগায়। তো এটা থেকে আসলে পরিত্রাণের কি উপায়? এটা আমার মনে হয় আমার মতো যারা অফিসে কাজ করে সবারই একই প্রবলেম। আমি শুরুতে একটা পরিসংখ্যান দিব যারা বসে থেকে কাজ করে বা বসে থেকে কাজ করতে হয়। শুরুতে দিব হচ্ছে আমি এক ভার্সিটি স্টুডেন্ট বা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীদের পরিসংখ্যান। আমাদের দেশের গবেষণায় আসছে 42.04% ভার্সিটির স্টুডেন্ট, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্টুডেন্ট হচ্ছে কোমর ব্যথায় পড়তেছে। আর আমাদের যারা ডেস্ক জব করেন অফিসে, ব্যাংকে, তাদের ভিতরে এই সংখ্যা অলমোস্ট 70%। এর অন্যতম কারণ আমরা হচ্ছে এক নাগারে বসে থাকি, কিন্তু বসে থাকার পর আমাদের যে একটু মুভমেন্ট করা উচিত সেটা করি না। আপনি খেয়াল করেন, আপনি যখন বসে থাকেন আপনার শরীরের সকল ওজন কিন্তু আপনার কোমরের নিচের অংশে পড়ে। আমাদের স্বাভাবিক সময়ের থেকে 40% এক্সট্রা ফোর্স পড়ে যখন আপনি বসে থাকেন। যখন আপনি এই জিনিসটা বারবার করতে থাকবেন একটা সময় মাসেলগুলো দুর্বল হয়ে পড়বে, তখনই আপনি ইনজুরিতে পড়বেন। এজন্য উচিত 30 থেকে 45 মিনিট পর পর একটু হাঁটাচলা করা। সেটা 10 সেকেন্ড হইতে পারে, 1 2 3 10 সেকেন্ড হয়ে আবার আপনি বসেন, কোনো সমস্যা নাই। কিন্তু এক নাগারে কাজ করা যাবে না, তাহলে আপনার ব্যথায় পড়ার মানে সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এই ক্ষেত্রে কি চেয়ার কোনো ভূমিকা রাখে? অনেকে বলেন যে যারা ফোমের চেয়ারে আমরা সাধারণত বসি, অফিসগুলোতে তো ফোমের চেয়ারই থাকে, তো সেক্ষেত্রে ফোমের চেয়ারটা তো বসতেই হবে, এর কি কোনো বিকল্প আছে? মানে সবার ক্ষেত্রে তো আর কাঠের চেয়ার ব্যবহার করা হয় না। খুব সুন্দর একটা কোয়েশ্চেন। আর্গোনোমেটিক্যাল সেটআপ, আর্গোনোমিক্স মানে হচ্ছে আপনার যেখানে আপনি বসেন সেটা প্রথম দিকে সেটআপ করা উচিত ছিল। আপনার হচ্ছে যারা কোম্পানির মালিক পক্ষ যদি থাকে তারা এটা করে থাকেন। যদি সেই সুযোগ না থাকে ইনিশিয়ালি, সেক্ষেত্রে কি করতে হবে? আপনার ডেস্ক জব যারা করেন আই লেভেল বরাবর তারা কম্পিউটার ইউজ করবে এবং তাদের চেয়ার এবং হচ্ছে ফ্লোর থেকে একটু সাপোর্ট থাকবে এবং তাদের সোজা থাকে, সেক্ষেত্রে নিজেদের অবস্থান ক্লিয়ার থাকতে হবে এবং পিছে তারা চেষ্টা করলে ব্যাক সাপোর্টটা ব্যবহার করতে পারে। তাহলে আলটিমেটলি কি হবে যে তার স্পাইনের কার্ভেচার কিছুটা হইলেও একটু ভালো থাকবে এবং যখন লোড কম থাকবে, পশ্চার ঠিক থাকবে, তখন আপনি সুস্থ থাকবেন। চেয়ারে একটা সাপোর্ট দরকার, সেক্ষেত্রে আমরা মানে ওটাও কিন্তু ফোমেরই, একটা ফোমের কুশন টাইপের কিছু আমরা ইউজ করি, সেটা কি আসলে কার্যকর কিছু? অবশ্যই আপনি কিছুটা পরিমাণ সাপোর্ট পাচ্ছেন, কিন্তু মেইন থিম যেটা হবে আপনার 40 থেকে 45 মিনিট পর পর বা 30 থেকে 45 মিনিট এর মধ্যে আপনি একটু উঠে দাঁড়াবেন। সেটা 10 সেকেন্ড হইতে পারে। এটা আপনার লোড কমায় দিবে, আলটিমেটলি আপনার ব্যথায় পড়ার সম্ভাবনা অনেক কমাইয়া দিবে। পাশাপাশি টুকটাক কিছু ব্যায়াম আছে, এটা করলে আপনি সারা জীবনই সুস্থ থাকতে পারবেন। আর সাপোর্টটার থেকে সব থেকে জরুরি হচ্ছে নিয়মকানুন মানা। আর সাপোর্ট কখন লাগবে? যখন আপনি ব্যথায় পড়ে যাবেন, বাট ব্যথায় পড়ার আগে আপনি হচ্ছে নিয়ম কানুন মানবেন, তাহলে আপনি ব্যথায় পড়লেন না। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। একদমই তাই, মানে ব্যথায় পড়ার আগে আমাদের একটানা বসে কাজ করা যাবে না, 30 মিনিট পর পর উঠে উঠে কয়েক সেকেন্ড হলেও আমাদের হাঁটতে হবে, এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী উপায়। তো সেক্ষেত্রে ডাক্তার মারুফ, যখন ব্যথাটা শুরু হয়, অনেকেরই ব্যথা, খুব ব্যাক পেনে তারা ভোগেন, তো কোন সময় তারা বুঝতে পারবেন যে এখন আমার একটা চিকিৎসকের কাছে যাওয়া দরকার বা একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া দরকার? সুন্দর কোয়েশ্চেন।
দেখেন আমরা যা করি, আমরা ব্যথায় বেশি ভোগার কারণ কি এবং আমাদের সিভিয়ারিটি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা শুয়ে চলি। আমাদের একটা জিনিস হইলো, আমরা এটাকে গুরুত্ব দেই না। পরবর্তীতে যখন বিকট আকার ধারণ করে তখনই আমরা চিকিৎসকের পরামর্শ করি। আল্টিমেটলি তখন অনেকটা দূর হয়ে যায়। আপনার এক নাগারে ১৪ দিন ব্যথায় পড়লেন, ১৪ দিনের ভিতরে ব্যথা যদি না কমে তাহলে আপনি বিশেষজ্ঞের পরামর্শ নিবেন। আপনার ব্যথা, কোমরের ব্যথা যদি পায়ের দিকে চলে যায়, ঝিনঝিন, শিনশিন, অবশ অবশ, নিতম্বের পাশ দিকে যদি চলে যায়, আপনার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ঘাড়ের ব্যথা যখন হাতের দিকে চলে যাবে, এটা একটা কনসার্ন, তখন আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিবেন। আর রেড সাইন হচ্ছে ৩টা, যেটা অবশ্যই অবশ্যই ৭২ ঘন্টার ভিতরে ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। সেটা কি? প্রস্রাব পায়খানা ধরে রাখতে না পারা, পা যদি একদমই অবশ হয়ে যায়, টানা ৪৮ ঘন্টা কন্টিনিউয়াস পেইন, এই ৩টা রেড সাইন থাকলে অবশ্যই অতি দ্রুত একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ডাক্তার মারুফ, অনেকেই আমরা দেখি একটু ব্যথা হলেই বাসায় তারা নিজেরাই চিকিৎসা করে। যেমন ধরেন আমি অনেককেই দেখি একটু ব্যথা করছে, ব্যাক পেন হচ্ছে বা ঘাড়ে পেন হচ্ছে, তারা একটা ফার্মেসি থেকে একটা জেল কিনে ফেললো, ভলিনার টাইপের কিছু জেল কিনে ফেলে, বাসে গরম সেক দিচ্ছে। কিংবা অনেকেই দেখি যে নানা রকম অনলাইনে এখন তেল পাওয়া যায় ব্যথা নাশক, সেগুলোও তারা ব্যবহার করছে। এটি আসলে কতটুকু কার্যকর? আহ, একটা পরিষ্কার দিয়ে শুরু করি। ২০২৪ সালের বাংলাদেশের জার্নালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে ৩,৮০,০০,০০০ মানুষ কিডনি রোগী, প্রায় ৪ কোটি, এটা সরকারি হিসাব অনুযায়ী। যদি এটা প্রাইভেটলি ধরেন আরো বেশি, এবং ২৬ সাল এখন দিনকে দিন এটা বাড়তিছে। এর অন্যতম কাজ হচ্ছে যত্রতত্র ব্যথার ওষুধ খাচ্ছি। আমাদের একটু ব্যথা হচ্ছে, আমরা ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছি, যার ফলে আপনার কিডনি এবং লিভারের উপর চাপ পড়তেছে। আপনি কি দীর্ঘমেয়াদী আর ব্যথার ওষুধ আপনি সুস্থ হচ্ছেন না, তেলে আপনি সুস্থ হচ্ছেন, এটা আরাম পেতে পারেন সর্বোচ্চ। আলটিমেটলি আপনি লং টাইম ব্যথার ওষুধে ব্যথার রোগীতে পরিণত হচ্ছেন। আর এবার আসেন হচ্ছে আপনার তেল, অনলাইনে বিভিন্ন তেল থাকে, অনেকে অনলাইন দেখে বেশি ব্যায়াম করেন, অনলাইন দেখে বিভিন্ন প্রসিডিউর গ্রহণ করে, এতে হিতে বিপরীত হওয়ার চান্স বহু গুণে থাকে। কারণ কি? দেখেন, প্রায় লক্ষাধিক ব্যায়াম আছে, কোন ব্যায়াম কোন রোগের জন্য করণীয়, কারণ কি? এটা তার সমস্যার ধরনের উপর নির্ভর করে। আপনি দেখেই আপনার উপর অ্যাপ্লাই করতে পারবেন না, তাহলে আপনি বিপদে পড়বেন। ওষুধ খেতে পারবেন না বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া, তাহলে আপনি কিডনি বা লিভার ডিজিজে আক্রান্ত হইতে পারেন। আর তেল মালিশের অনেক সাইড ইফেক্ট আছে, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। অনেকে চটকদার বিজ্ঞাপন দিচ্ছে, আজকাল দেখা যাচ্ছে। এটা খুবই ভ্রান্ত ধারণা যে তেলের এত গুণ নাই যে আপনাকে সুস্থ করতে পারবে। এটা শুধুই আপনাকে ক্ষণস্থায়ী একটু আরাম প্রদান করতে পারে। ওই যে অনেকে মুভ স্প্রে ইউজ করে না, লাইক দিস, বাট এটার লং টাইমে অ্যালার্জিক রিয়াকশন থেকে শুরু করে অনেক স্কিন ডিজিজ থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। সো ব্যথায় পড়লে আপনি এই ধরনের কাজ করা যাবে না, নিষেধ। তো যাদের ব্যাক পেন হয় তারাও কিন্তু অনেক ক্ষেত্রে ভলিনাক জেল বা কিছু ব্যথার ওষুধ খেয়ে নেন। এটাও কি কোনো কার্যকর উপায়? একদম নিষেধ। এটা তাদের এক নম্বরে তো ব্যথায় তো সুস্থ হবে না, সে একটু আরাম পেতে পারে। দ্বিতীয়ত সে কিডনির রোগী বা লিভার ডিজিজের রোগীতে পরিণত হওয়া খুব খুব দ্রুতই সম্ভব, খুব দ্রুত হইতে পারে এই যত্রতত্র ওষুধ খেলে। অনেকে আবার বাসায় আমরা দেখি যে এটা একদম খুব কমন একটা বিষয়, বিশেষ করে গ্রামাঞ্চলে এটা বেশি হয়। অনেকেই কিন্তু যারা ব্যথার পেশেন্টরা রয়েছেন তারা বাসায় রসুন, সরিষার তেল, কালিজিরা এসব আসলে গরম করে তারপর তারা ম্যাসাজ করেন। এটি আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা? বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে এটা ন্যাচারাল জিনিস, এটাতে আপনি আরাম পাবেন। দেখেন, আপনার ব্যথাটা হয়েছে কি মেকানিক্যাল কারণ। মেকানিক্যাল সমস্যাটা কি? আপনি দীর্ঘদিন বসে থেকে আপনার স্পাইনের উপর চাপ দিয়ে মাসেল দুর্বল করে আপনার ডিস্কের উপর চাপ ফেলিয়ে ব্যথা তৈরি করছেন। এখন আপনি যখন বাইরে থেকে এই ধরনের অয়েনমেন্ট, তারপরে হচ্ছে এই ধরনের জিনিস, তেল বা হচ্ছে প্রাকৃতিক জিনিস দিলেন, এতে আপনি আরাম পেতে পারেন। তবে পার্থক্যটা কি? এটা ন্যাচারাল, যেহেতু আপনার কেমিক্যাল সাইড ইফেক্টটা হইলো না, কিন্তু আরাম পাবেন, কিন্তু ভালো হবে না। আমি বারবার বলতেছি, আরাম পাওয়া যাবে। সো লং টাইম দিলে আপনি একটু মেনটেন করে রাখতে পারলেন, বাট আলটিমেট যদি ভালো হইতে চান আপনাকে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। সে একজন ব্যথার রোগী হইলে অবশ্যই ফিজিওথেরাপিস্টের পরামর্শ আপনার নেওয়া উচিত, ওষুধ ছাড়া চিকিৎসা নেওয়ার জন্য। আচ্ছা ডাক্তার মারুফ, এখানে একটা আমি নিজেও একটু কনফিউজড। আসলে যখন ব্যথাটা হবে তখন আমরা অর্থোপেডিক্স ডাক্তারের কাছে যাব, নাকি নিউরো বিশেষজ্ঞের কাছে যাব, নাকি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাব? এটা নিয়ে কিন্তু অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেনি। ইভেন আমার পরিবারের অনেক সদস্য আছে, তারাও কিন্তু আমাকে তারা ফোন করে, আসলে আমি এখন কোন ডাক্তারের কাছে যাব, নিউরো বিশেষজ্ঞ নাকি অর্থোপেডিক্স, নাকি আমি একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাব? তো আসলে কোন পর্যায়ে কোন ডাক্তারের কাছে যাওয়া উচিত? খুব সুন্দর একটা কোয়েশ্চেন। আমি সবসময় বলে আসি আমার প্র্যাকটিস লাইফে, আমাদের এক আমব্রেলা নীতি গ্রহণ করা উচিত। রোগীকে রেফার্ড সিস্টেমে, যে আসলো রোগী আসলো সে আমার রোগী তা না। যদি আমার দ্বারা সম্ভব হয়
তাকে আমি রাখবো, আদারওয়াইজ হচ্ছে আমি তাকে রেফার করে দিব। সে একজন পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হোক না কেন, পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট এই যে আপনার ফিজিক্যাল মেডিসিন, অর্থোপেডিক্স, নিউরো মেডিসিন, ফিজিওথেরাপিস্ট সবাই। বাইরের দেশে একজন ফিজিওথেরাপিস্ট ফার্স্ট কন্টাক্ট প্র্যাকটিশনার, মানে ওনার কাছে রোগী এসে অ্যাসেসমেন্ট করে চিকিৎসা নিতে পারবে, কিন্তু আমাদের দেশে এটা হয় না। আপনার সবাই এখানে পেইন ম্যানেজমেন্ট করতেছেন, কিন্তু উচিত অ্যাকুয়েট ব্যথায় পড়লে বা কম ধরনের সমস্যায় পড়লে আপনার রেড সাইন যাওয়ার আগ পর্যন্ত সকল দায়িত্ব পালন করবে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ। এখন সে যদি আপনার কিছু ক্ষেত্রে মেডিসিনের প্রয়োজন হইতে পারে, সেক্ষেত্রে একজন অর্থোপেডিক্স বা নিউরো মেডিসিনের কাছে রেফার করা যেতে পারে। পাশাপাশি যখন রেড সাইন প্রকট আকার ধারণ করবে, যখন কোনো কিছুতে কিছু হচ্ছে না, তখন একজন নিউরো মেডিসিন, নিউরো সার্জনের কাছে রেফার করতে হবে। তাহলে রোগী আর হচ্ছে বিভ্রান্তিতে পড়লো না, তাদের হ্যারাসমেন্ট হলো না, এবং একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা আমরা তৈরি করতে পারবো। কিন্তু ডাক্তার মারুফ, এখানেই হচ্ছে মূল সমস্যাটা। কেউই কিন্তু আমার মনে হয় বাংলাদেশের 60 বা 80% পেশেন্টই জানে না যে তাদেরকে প্রথমে ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে, এবং কেউ আমার মনে হয় প্রথমে কেউ যায়ও না। কারণ আমি আমার পরিবারের অভিজ্ঞতা থেকে বলছি যে কেউ আসলে ফিজিওথেরাপিস্টের কথা মাথাও আনে না। প্রথম অবস্থায় তাদের চিন্তায় আসে যে আমাকে একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞের কাছে যেতে হবে। তারপরে যদি কোনো ধরনের সমাধান না হয়, এরপরে যাচ্ছেন তারা নিউরো বিশেষজ্ঞের কাছে। এবং ফিজিওথেরাপিস্ট আসলে মানে চিন্তা যদি কেউ ওইভাবে সাজেস্ট করে, সেক্ষেত্রে হয়তো বা তারা চিন্তা করে একজন ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে। কিন্তু আপনি যেটা বলছেন যে প্রথমেই ব্যথার শুরু হলে রেড সিগন্যাল আসার আগে একজন ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হবে, রাইট? এবং ফিজিওথেরাপিস্টই তাকে সাজেস্ট করবে যে আপনার আসলে আপনার রেড সিগন্যালের দিকে যাচ্ছেন কিনা, সেখানে আপনার মেডিসিনের প্রয়োজন আছে কিনা, তারপরে আপনি যাবেন অন্যান্য ডাক্তারের কাছে মেডিসিন নিতে। আমার মনে হয় এই বিষয়টা আমার আরো বেশি সচেতন হওয়া উচিত, বিশেষ করে আপনাদের দিক থেকে। আপনারা যারা কাজ করছেন ফিজিওথেরাপি নিয়ে, তাদেরও আসলে একটা প্রচারণা আনা উচিত, মানুষকে সতর্ক করা বা সচেতন করার একটা জায়গা মনে হয় কাজ করা উচিত। তো ডাক্তার মারুফ, আপনারা তো প্রতিদিনই রোগী হ্যান্ডেল করছেন, কারণ আপনি নিজেও একজন অভিজ্ঞ একজন ফিজিওথেরাপিস্ট। তো আপনাদের কাছে সাধারণত কোন কোন রোগীগুলো আসে, কোন টাইপের রোগীগুলো, এবং কোন পর্যায়ে আপনাদের কাছে আসে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন বলবো। আমাদের ফিজিওথেরাপিস্টদের কাছে জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত সকল ধরনের রোগীদের ডিল করতে হয়। কিভাবে? যখন বাচ্চা বয়সে যাদের হচ্ছে প্রতিবন্ধকতা সমস্যা, অটিজম, সেরেব্রাল পালসি, তাদের আমরা ম্যানেজমেন্ট করে তাকে একটা অবস্থায় নিয়ে যাচ্ছি। যারা ব্যথায় পড়তেছে, স্পোর্টস ইনজুরিতে পড়তেছে, তাদেরকে আবার আমরা আগের জায়গায় নিয়ে যাচ্ছি। এর পাশাপাশি এখন মহিলাদের গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি আমরা প্রোভাইড করতেছি, যার ফলে মাতৃত্বটা সহজ হচ্ছে। এর পরবর্তী যাদের হচ্ছে বয়স্ককালীন সমস্যা, যেমন আপনার মৃত্যুর আগ পর্যন্ত যদি মুভমেন্টের উপর থাকতে পারে, একজন লোক সে নিজেও চাবে না যে কারো বার্ডেন হইতে, সে বিছানায় থাকতে, বিছানায় প্রস্রাব পায়খানা করতে, সেই লাইফটাকে ইজি করতে, মেনটেন করতে ফিজিওথেরাপিস্টের ভূমিকা অনস্বীকার্য। এই যে কিছুদিন আগে চিকুনগুনিয়া ছিল, তারপরে করোনা ছিল, করোনায় ফিজিওথেরাপিস্টদের রোল আনবিলিভেবল। আপনি কল্পনা করতে পারবেন কি পরিমাণ ফিজিওথেরাপিস্টরা মানুষকে উপকার করছে চেস্ট ফিজিওথেরাপি দিয়ে। সো ফিজিওথেরাপি সর্বাগ্রে লাগে এবং রোগীদের জন্য অনস্বীকার্য। এবার ব্যথার ক্ষেত্রে একটা হচ্ছে আমি পরিসংখ্যান দিব, প্রায় ৮০ থেকে ৮৫% ক্ষেত্রে কোমর ব্যথা, ঘাড় ব্যথার রোগীদের কোনো প্রকার ওষুধ ছাড়া সুস্থ হওয়া সম্ভব। এটা রিসার্চ ভিত্তিক প্রমাণিত। এবং 95% ক্ষেত্রে, মানে ১০০ জনে ৯৫ ভাগ রোগীদেরই কোনো প্রকার অপারেশন প্রয়োজন নাই। এখন পিএলআইডি হইলেই, ডিস্ক প্রোলাপস হইলেই, সাইটিকা হইলেই, ঘাড়ের নার্ভের উপর চাপ পড়লেই যে আমরা অপারেশন করবো, একটা ভ্রান্ত ধারণা। আপনার হাতে মোবাইল আছে, আপনি গুগলে গিয়ে গুগল স্কলার, পাবমেড, অনেক আপনি জার্নাল পাবেন। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনি সেখানে সার্চ দিবেন পিএলআইডি কি আদৌ ভালো হয়, ডিস্ক প্রোলাপস কি আদৌ ভালো হয়, আপনি অহরহ জার্নাল পাবেন। তার মানে দাঁড়াচ্ছে কি, আমাদের এখানে একটা মানে একটা সিন্ডিকেট বিছায় রাখা হয়েছে যে ব্যথা হইলে ওষুধ খাবা অথবা অপারেশন করবা, আর হচ্ছে লাইফ স্টাইলটাকে একদম কন্ট্রোল করে ফেলবে হচ্ছে এই সিন্ডিকেটটা। সো এটা একদমই ভ্রান্ত ধারণা। আপনার এই সেক্টরগুলোতে ফিজিওথেরাপিস্টের কাজ করার সুযোগ রয়েছে। অনেক পেশেন্ট আছে যাদের ব্যাক পেইন, একই সঙ্গে হিপ জয়েন্টে ব্যথা, আবার হিপ জয়েন্টের ব্যথা থেকে সেটা ছড়িয়ে যাচ্ছে পা পর্যন্ত, অনেক ক্ষেত্রে পা অবশ হয়ে যাচ্ছে বা পা ফুলে যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে যেটা হয়, অর্থোপেডিক্স যারা সার্জনরা রয়েছেন তারা সরাসরি বলেন যে অপারেশন করতে হবে, ডিস্কের প্রবলেমের ক্ষেত্রেও আমি বলছি। তো সেক্ষেত্রে অপারেশনটা কি জরুরি, নাকি এটার কোনো রিস্ক ফ্যাক্টর রয়েছে? সকল কিছুরই একটা সাইড ইফেক্ট থাকতেই পারে এবং আছে।
আপনার যখন ব্যথা পায়ের দিকে চলে যাবে, আমি বললাম এটা একটা রেড সাইনের ভিতরে পড়ে গেছে, আপনার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। দেখেন, আমার ব্যথা পায়ের দিয়ে গেছে মানেই হচ্ছে যে আমি অপারেশনের রোগী, তা কিন্তু না। এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা। ইতিমধ্যে বলে দিয়েছি যে আপনার ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। ডিস্কের জন্য হতে পারে, মাসেল টাইট হয়ে গেলে হতে পারে, লিগামেন্টের জন্য হতে পারে, জয়েন্টের স্ট্রাকচারের সমস্যার জন্য হতে পারে, জয়েন্ট ফ্যাসেট জয়েন্ট ব্লকের জন্য হতে পারে, ক্ষয়ের জন্য হতে পারে, অনেক কারণে হতে পারে। কিন্তু যথাযথ কারণটাকে বের করতে হবে। আমি আমার একটা ছোট্ট ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি চিটাগাংয়ে একটা রোগীকে দেখেছিলাম। ওনার 4 বছর ধরে ডাক্তাররা তাকে একদম চেয়ারে বসে, কম বয়স্ক একটা মেয়ে, আপনার 30-29 বছর বয়স হবে, সে দীর্ঘ 4 বছর চেয়ারে বসে নামাজ পড়ছে এবং তাকে এমআরআই করানোর পরে বলতেছে তার অপারেশন লাগবে। আমি চিটাগাংয়ে তার ভাইকে দেখলাম, তার ভাই তাকে আমাকে দেখানোর সুযোগ করে দিলেন, আমি দেখলাম। আমি তাকে বললাম জাস্ট 2 মিনিট লাগবে সুস্থ হইতে, জাস্ট 2 মিনিট। কি হয়েছিল, তার ফ্যাসেট লক হয়েছিল, লকের ফলে নার্ভের দিকে চাপ পড়ে পায়ের দিকে চলে যাচ্ছিল। জাস্ট সে কিন্তু বিশ্বাস করেনি 2 মিনিটে সুস্থ হবে। আমি এত বছর ধরে এত বিশেষজ্ঞ দেখাইছি। আমি তাকে চিকিৎসা করিয়ে একটু সিটিটা ঘুরতেছিলাম, চিটাগাং সিটি, সে আমাকে ফোন দিয়ে বললো যে আমি নামাজ পড়ে, নফল নামাজ পড়ে আপনার জন্য দোয়া করছি। কেন? আমি 4 বছর ধরে যে ব্যথায় পড়তাম, আজকে আমি নরমভাবে নামাজ পড়ছি। তাহলে এটা কি হয়েছে, যে তার ব্যথার কারণ আমরা খুঁজে বের করতে পারি। ডিস্ক, দেখেন আমাদের 5 জন র্যান্ডমলি সবাইকে আমি যদি এমআরআই করাই, কম বেশি সবাই ডিস্কে চাপ আছে, আমার নিজেও থাকতে পারে। কিন্তু এটা অ্যালার্মিং বিষয় না। অ্যালার্মিং বিষয় আপনার রেড সাইন 3টা। যদি এটা না হয়, আপনি কিন্তু ফিজিওথেরাপিস্টের পরামর্শ গ্রহণ করবেন। আর অপারেশনের অনেক সাইড এফেক্টের হিস্ট্রি আমাদের ডাটাবেজে আছে, আমরা এটা সংরক্ষণ করে রাখি, এটা রোগীদেরকে জানানোর জন্য। সো ভুলভাল চিকিৎসাটা কখনোই কাম্য না। তাহলে রেড সাইন হলে তাকে অপারেশনে সার্জন দেখবে। আর ওষুধের প্রয়োজন না হলে পারতপক্ষে ওষুধ খাওয়ার প্রয়োজন নাই। আপনাদের ফিজিও সেন্টারগুলোতে সাধারণত কোন বয়সী রোগীরা বেশি আসে? মানে বৃদ্ধ বা বয়স্ক রোগীরা, নাকি শিশু থেকে শুরু করে সব বয়সীরা? শিশু থেকে একদম বয়স্ক, সকল ক্যাটাগরি। তবে আমরা ক্যাটাগরি আলাদা করেছি। বাচ্চাদের জন্য পেডিয়াট্রিক ফিজিওথেরাপি, ব্যথার রোগীদের জন্য মাস্কুলোস্কেলেটাল ফিজিওথেরাপিস্ট, এর ভিতরে আবার স্পাইন ফিজিওথেরাপিস্ট আলাদা, হাঁটু নিয়ে যারা কাজ করেন নি ফিজিওথেরাপিস্ট আলাদা, তারপরে শোল্ডার নিয়ে কাজ করতেছেন শোল্ডার ফিজিওথেরাপিস্ট আছে। আমাদের সেন্টারে এটা করতেছি আমরা। পাশাপাশি যাদের হচ্ছে মেয়েদের নিয়ে কাজ করে, গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপিস্ট মহিলাদের জন্য, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক ফিজিওথেরাপি, আবার চেস্ট, বুক এবং বুকের জন্য চেস্ট ফিজিওথেরাপি রয়েছে। সো সবগুলো ক্যাটাগরি আলাদা। এবং নিউরো, এক গুরুত্বপূর্ণ একটা সেক্টর নিউরো ফিজিওথেরাপি। স্ট্রোক পরবর্তী সময়টাকে রোগীকে আবার কামব্যাক করানোর জন্য ফিজিওথেরাপিস্টের ভূমিকা অনস্বীকার্য। সে আমাদের নিউরো ফিজিওথেরাপি একটা সেক্টরই আছে আলাদা। তার মানে যারা অনেক সময় স্ট্রোক করার পর প্যারালাইজড হয়ে যান, সেক্ষেত্রেও ফিজিওথেরাপি আবার সে কামব্যাক করতে পারে? অবশ্যই আমাদের প্রচুর এরকম হচ্ছে, আপনি সেন্টার ফর রিহ্যাবিলিটেশন সিআরপি কথা শুনবেন হয়তো বা, ভুরি এরকম মানে হচ্ছে কেস আছে যাদের আবার হচ্ছে নর্মাল লাইফ ফেরত নিয়ে আসছে, তারা অনেক কাজ করে যাচ্ছে। আর আমাদের সেন্টারেও সকল ফিজিওথেরাপিস্ট এটা নিয়ে কাজ করতেছেন, যাতে হচ্ছে একজন পক্ষাঘাতগ্রস্ত রোগ, সে সমাজের ব্যক্তিগত তার ফ্যামিলির বার্ডেন হচ্ছে না, আমরা তাকে আবার কাজে ফেরত নিয়ে আসতে পারতেছি সঠিক নিউরো ফিজিওথেরাপিস্টের ভূমিকার মাধ্যমে। দেখেন একজন নিউরোসার্জন বা নিউরো মেডিসিনের ডাক্তার কি করতেছে, ইনিশিয়াল কেজে তাকে ম্যানেজমেন্ট করতেছে, বাট তাকে আবার কার্যক্ষমতা ফিরিয়ে নিয়েছে একজন ফিজিওথেরাপিস্ট, একজন অকুপেশনাল থেরাপিস্ট, একজন স্পিচ থেরাপিস্ট, একসঙ্গে তারা কাজ করছে। কম্বাইন্ডলি এই থেরাপিটা আসলে কতদিন নিতে হয় একজন রোগীর ক্ষেত্রে? ভেরি করবে। স্ট্রোকে যেমন প্রকারভেদ আছে, ঠিক তেমনি কয়দিন লাগবে তার সমস্যার ধরনের উপর। সেটা স্ট্রোক ম্যানেজমেন্টের ক্ষেত্রে না, ব্যথার রোগীর ক্ষেত্রেও কারো 3 দিন লাগে ব্যথার রোগীর ক্ষেত্রে সুস্থ হইতে, কারো হচ্ছে 1 সপ্তাহ, কারো মাস খানেক। নিউরো পেশেন্টদের ক্ষেত্রে 7 দিন থেকে শুরু করে মাস খানেক, কারো হচ্ছে 2-3 মাসও ফিজিওথেরাপি লেগে যেতে পারে নিউরোর ক্ষেত্রে। বাট ব্যথার ক্ষেত্রে 1 মাস 2 মাস পর্যন্ত সর্বোচ্চ লাগতে পারে। এর ভিতর ব্যথার রোগী সুস্থ হয়ে যাওয়া সম্ভব উইদাউট মেডিসিন। জাস্ট দরকার অ্যাকচুয়াল কজ, রুট কজটা বের করে সে অনুসারে চিকিৎসা করা। আমরা তো কোমরের অনেকগুলো সমস্যার কথা জানলাম, এবার ঘাড়ের কথা একটু বলি। ঘাড়ের, এটা কি স্পন্ডালাইজ যেটাকে বলা হয় সম্ভবত, এই ব্যথাটার আসলে রেড সাইনগুলো কি, বা কোন পর্যায়ে আপনারা চিকিৎসা দেন, আর কোন পর্যায়ে গেলে আসলে এটা অর্থোপেডিক্সের কাছে যেতে হবে? দেখুন, ঘাড়ে শুধু সার্ভাইকাল স্পন্ডালাইসিস হয় তা না, যেটাকে ডিজেনারেশন ক্ষয় বলে। ঘাড়ে ডিস্ক প্রলাপস হতে পারে, ঘাড়ে লিগামেন্টের কম্প্রেশন হতে পারে, নার্ভ কম্প্রেশন হতে পারে। আমাদের এছাড়া ঘাড়ে আরো ডিস্ক নামক একটা সমস্যা আছে, এটা হতে পারে। মাসল স্পাজম হতে পারে, ফ্যাসেট লকিং হতে পারে। সো বিভিন্ন কারণে মাসল স্পাজম জনিত কারণও হতে পারে। স্পোর্টস ইনজুরির জন্য এখানে আমাদের লিগামেন্ট ইনজুরি হতে পারে। সো অনেক কারণে
আমাদের হচ্ছে ঘাড়ের সমস্যা হতে পারে। রেড সাইন দেখেন আমাদের খুব কমন একটা সমস্যা স্পাইনাল কর্ড ইনজুরি হয় ঘাড়ের রিজনে। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে একজন অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। আর এক্ষেত্রে তিনটা সাইন, যদি ব্যথা হাতের দিকে চলে যায় ঝিনঝিন শিনশিন, এটার সাথে এক নাগাড়ে 24 ঘন্টা থাকে, প্রস্রাব পায়খানা ধরে রাখতে সমস্যা হয় এবং হাত একদম অবশ হয়ে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই একজন নিউরো সার্জনের পরামর্শ গ্রহণ করা উচিত। এছাড়া যদি হাতের দিকে চলে যায়, ভয় না পেয়ে একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ গ্রহণ করা যায়। আর পেইন ম্যানেজমেন্টের যে বিশেষজ্ঞগণ রয়েছেন, যেমন ফিজিক্যাল মেডিসিন, নিউরো মেডিসিন, অর্থোপেডিক, যে কারোর কাছে যাওয়া যেতে পারে। তবে আমাদের উচিত ওষুধবিহীন দিকে আগানো আগে, সেক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের ভূমিকা এবং দরকার অনস্বীকার্য। এখন মনে হচ্ছে যে আসলে ফিজিওথেরাপিস্ট যারা রয়েছেন আপনারা, কিংবা যে কোনো ব্যথায় ফিজিওথেরাপি নিলে এখানে সুস্থতার একটা মানে আশার আলো দেখা যাচ্ছে। আমার মনে হয় যারা ব্যথার পেশেন্টরা আছেন ওনারা একেবারে হতাশ হয়ে যান যে এটার বোধহয় আর কোনো চিকিৎসা নেই, সারা জীবন আমাকে এই ব্যথাটা নিয়েই শেষ জীবন পর্যন্ত থাকতে হবে, এরকমই কিন্তু একটা সবার ভিতরে ভুল ধারণা থাকে। তো আমার মনে হয় যারা আমাদের অনুষ্ঠানটা দেখবেন নিশ্চয়ই তারা নতুন করে আবার ভাববেন যে ফিজিওথেরাপি নিলেও সুস্থ হওয়া যায়। এখানে আরেকটা প্রশ্ন আমার কাছে রয়েছে ডাক্তার মারুফ, সেটা হচ্ছে যে আমরা তো এতক্ষণ ব্যথার কথা বলছিলাম, কিন্তু যারা অ্যাক্সিডেন্টলি বা কোনো অ্যাক্সিডেন্ট হাড় ভেঙে যেতে পারে, ইনজুর হতে পারেন কিংবা ফ্র্যাকচার হতে পারেন, সেই ক্ষেত্রেও কি আপনাদের ফিজিওথেরাপিস্টরা আপনারা ফিজিওথেরাপি দিয়ে সুস্থ হওয়া সম্ভব? এখানে কথা আছে, যদি আপনার ফ্র্যাকচার কেস হয় বা হচ্ছে কোনো মেজর কোনো ইনজুরি হয়, সেক্ষেত্রে আপনার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। বিশেষজ্ঞ কারা? অর্থোপেডিক্স হতে পারে, নিউরো মেডিসিন হতে পারেন, নিউরোসার্জন হতে পারেন। তাদের পরামর্শ ক্রমে আমাদের চিকিৎসা গ্রহণ করতে হবে এবং সেটা প্রি ট্রিটমেন্ট, পোস্ট ট্রিটমেন্ট আছে। একজন লিগামেন্ট ইনজুরি, একজন স্পোর্টস পারসন ACL গ্রেড 3 হয়েছে, এখন তাকে অপারেশনটাকে সাকসেসফুল করার জন্য প্রি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিতে হবে এবং অপারেশনের পরে তাকে আবার কর্মক্ষম অবস্থা নিতে রিহ্যাবিলিটেশন করতে হয়, যেটা হচ্ছে পোস্ট রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট ফেজ। সেক্ষেত্রেও ফিজিওথেরাপি নিতে হয়। ডিপেন্ড করবে সিভিয়ারিটির উপর। ফ্র্যাকচার হলে তাকে ইনিশিয়ালি প্লাস্টার করতে হয় বা সার্জারিও করতে হতে পারে। প্লাস্টার পরবর্তী কেসে এবং আপনার হচ্ছে অপারেশন পরবর্তী কেসে ফিজিওথেরাপি লাগে, মাস্ট 100% লাগে রোগীকে আবার তাকে কর্মময় জীবনে চলে যেতে। সো ফিজিওথেরাপির ভূমিকা আছে, বাট এই ক্ষেত্রে ডিপেন্ড করবে সিভিআইটির উপরে। ডাক্তার মারুফ, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে একটা শেষ প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যারা ফিজিওথেরাপি নেবেন, অনেকে বলেন যে ফিজিওথেরাপি নেবার পর প্রচণ্ড ব্যথা হয়, অনেকে ব্যথার ভয়ও কিন্তু ফিজিওথেরাপি নিতে চান না, যেটা আমি শুনেছি। তো আসলে কি এত ব্যথা হয়? আর আরেকটি প্রশ্নের সঙ্গে সেটা হচ্ছে যে ব্যথা যখন কমে যায় ফিজিওথেরাপি নেবার পর, তারপরে কি আবারও পুনরায় ফিজিওথেরাপি নেওয়ার দরকার আছে কিনা? নিলে সেটা কতদিন পর নিতে হয়? খুব সুন্দর একটা কোয়েশ্চেন করছেন। দেখেন, আপনি খেলতে গেলেন, অনেকদিন পর খেলতে গেলেন মাঠে, আপনার শুরুতে মাসেল খুব পেইন করবে। অনেকদিন পর যখন মাঠে আমরা যাব, ফিজিওথেরাপি যেহেতু একটা বৈজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা, যেখানে একজন ফিজিওথেরাপিস্ট প্রপার অ্যাসেসমেন্ট করে রোগ নিরূপণ করে, সেই অনুসারে তাকে কিছু ট্রিটমেন্ট প্ল্যান করে। এর ভিতরে ম্যানুয়াল কারেকশন থাকতে পারে বা ম্যানুয়াল থেরাপি, ইকুইপমেন্ট বেসিস ফিজিওথেরাপি ইকুইপমেন্ট অ্যাপ্লাই করতে হয় এবং রিহ্যাবিলিটেশন একটা প্রোটোকল তৈরি করে দেন। এখন যখন ইনিশিয়াল তাকে পেইন ম্যানেজমেন্ট করা হয়, কিছু কিছু রোগীর ক্ষেত্রে ব্যথা বাড়তে পারে, সেক্ষেত্রে সর্বোচ্চ 2 থেকে 3 দিন এই ব্যথাটা থাকে। এখানে ভয় বা আতঙ্কিত হওয়া যাবে না। যদি 3 দিন পরেও ব্যথা থেকে যায়, আপনার ফিজিওথেরাপিস্ট অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট প্রোটোকল চেঞ্জ করে দেবেন। আর এবার আসেন হচ্ছে ফিজিওথেরাপি কন্টিনিউস নেওয়া লাগে কিনা। না, একটা ভ্রান্ত ধারণা অনেকের, ফিজিওথেরাপি নিলে মানে সারা জীবন নিতে হয়। এটা ভুল ধারণা। আপনি একটা নির্দিষ্ট সময় পর পেন ম্যানেজমেন্ট করে তাকে রিহ্যাবিলিটেশন করতে পারলে সে সারা জীবন সুস্থ থাকে। আর আপনাকে কিছু হোম বেসিস কিছু ফিজিওথেরাপি এক্সারসাইজ শিখিয়ে দেওয়া হয়, বাসায় সেগুলো করবেন এবং আপনাকে একটা ফলো আপ দেওয়া হয় যে আপনি আগামী 3 মাস পর বা 1 মাস পর এসে একটু ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করা যাবেন। বেশিরভাগ রোগী এটা করেন না বা করতে চান না। ব্যথা ভালো হয়ে গেল মানে কি আমি একদম সুস্থ হয়ে গেছি, কিন্তু দেখা যাচ্ছে 1 বছর 2 বছর পর ব্যথাটা আবার চলে আসলো। সেই ক্ষেত্রে ভুল মানে বোঝার সুযোগ নাই। আপনার ফিজিওথেরাপিস্টের পরামর্শ ক্রমে আপনাকে যদি একদম বাদ দিতে হয় কোনো ব্যায়াম, ফিজিওথেরাপিস্ট বলে দিবে, এর ব্যতিরেকে আপনি ভালো ফল পাবেন না। কিংবা প্রয়োজন হলে পুনরায় আবারও ফিজিওথেরাপিস্টের কাছে যেতে হতে পারে। আলটিমেটলি আমাদের কাজ হবে ওষুধ থেকে দূরে থাকা, অপারেশনকে অ্যাভয়েড করা এবং সারা জীবন সুস্থতার দিকে এগিয়ে যাওয়া। ডাক্তার মারুফ, যাবার আগে বাংলা নিউজের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? সুন্দর এবং সুস্থ একই সঙ্গে কর্মক্ষম থাকতে আপনার কি কি পরামর্শ রয়েছে? আমি বলবো আপনারা কর্মময় জীবনে থাকার জন্য মুভমেন্ট করেন। মুভমেন্ট ইজ মেডিসিন। আবারও বলি, আপনি যত মুভমেন্ট করবেন তত ভালো থাকবেন। আপনারা
আপনাদের কর্মময় জীবনে উঠা বসার নিয়ম একটু উঠেন, একটু বসেন 30 থেকে 45 মিনিট পর্যন্ত বসার পরে একটু উঠে দাঁড়ান, একটু ব্যায়াম করেন, আপনার পুষ্টিকর খাবার গ্রহণ করেন, রোদ লাগান এবং ব্যথায় পড়লে হুট করেই ওষুধ ফার্মেসি থেকে ওষুধ না নিয়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেন। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আপনি সারা জীবন সুস্থতার দিকে থাকতে পারবেন এবং আপনার যে কিডনি, দেখেন ব্যথায় পড়লে আপনি বেঁচে থাকবেন, কিন্তু কিডনি ড্যামেজ হইলে বা লিভার ড্যামেজ হলে আপনি বেঁচে থাকা সম্ভব না। সো আপনার ভাইটাল অর্গানগুলোকে যাতে ঠিক রাখা যায় এই জন্য ব্যায়াম করতে হবে, ব্যায়ামের কোনো বিকল্প নাই। ডাক্তার মারুফ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি you. এত ব্যস্ত, তারপরেও আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই সুন্দর একটা প্রোগ্রাম। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানলাম শরীরের বিভিন্ন ব্যথা এবং সমস্যায় সঠিক সময়ে ফিজিওথেরাপি কতটা গুরুত্বপূর্ণ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ব্যায়াম ও সঠিক জীবনযাপনের মাধ্যমে অনেক সমস্যায় নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সুস্থ থাকতে শরীরের কোনো ব্যথা বা সমস্যাকে অবহেলা করবেন না। প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তুলুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হ্যালো ডক্টর অনুষ্ঠান থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য বিষয় নিয়ে। সবার জন্য শুভকামনা।